2রা জানুয়ারি 2025 থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তা সমস্ত স্কুলেই নতুন সিলেবাসের পঠন পাঠন শুরু হবে। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাহায্যার্থে আজকে তাদের পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম সাবমেটিভের একটি কবিতা নিয়ে আলোচনা করব, যেটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যার রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী বা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, মধ্যযুগের একজন বিখ্যাত কবি। এটা তার কোথা থেকে নেওয়া হয়েছে যদি জিজ্ঞেস করে, মূল কাব্যগ্রন্থ কি? চণ্ডীমঙ্গল কাব্যের কি আখেটিক খণ্ডের অন্তর্ভুক্ত, এটুকু লিখলেও হবে। আরও স্পেসিফিক যদি উত্তর চাওয়া হয় সেক্ষেত্রে বলতে হবে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের কালকেতু উপাখ্যানের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ অংশ থেকে পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতাটির লাইন টু লাইন আমরা ব্যাখ্যা করব, তাৎপর্য বিশ্লেষণ করব। তার আগে একটা গল্প রয়েছে, এই গল্পটা একটু বলি, তাহলে কবিতাটার পটভূমি বুঝতে সুবিধা হবে। কি না, ধর্মকেতু এবং নিদয়ের পুত্র হচ্ছে কালকেতু। কালকেতু আসলে শিবভক্ত নীলাম্বর। দেবী চণ্ডীর অনুরোধে দেবতাদের অভিশাপগ্রস্ত হয়ে এই নীলাম্বর কালকেতু রূপে জন্মগ্রহণ করে। সে ব্যাধের পরিবারে জন্মায়। সে একজন শক্তিশালী ভয়ঙ্কর একজন শিকারী, তার হাত থেকে পশুদের নিস্তার নেই এরকম। সে যে বনে শিকার করে সেই বনের পশুদের খুব দুর্দিন, এরকম অবস্থায় তারা দেবী চণ্ডীর কাছে প্রার্থনা জানায়। দেবী চণ্ডী তখন একদিন কি করে না, তার অলৌকিক মায়ায় সমস্ত পশুদের লুকিয়ে ফেলে এবং তিনি নিজে স্বয়ং দেবী চণ্ডী স্বর্ণ গদিকার রূপ ধারণ করে বনের মধ্যে পড়ে থাকেন। এরকম অবস্থায় যখন আমাদের কালকেতু প্রত্যেক দিনের মতো শিকার করতে বেরোয়, তখন সে স্বর্ণ গদিকাকে দেখে এবং সেটাকে অমঙ্গল ভাবে। তা সত্ত্বেও সে তাকে অগ্রাহ্য করে বনের গভীরে প্রবেশ করে পশু শিকারের জন্য, কিন্তু সারাদিন কোনো পশু পায় না। সে হতাশ হয়ে যখন বাড়ি ফিরে যাবে এরকম মনস্থির করে, তখন সে স্বর্ণগদিকাকে পড়ে থাকতে পুনরায় দেখে স্বর্ণগদিকাকেই সোনালি রঙের গোসাপকে বাড়িতে নিয়ে যায়, আলাদা ঘরের মধ্যে রাখে। সেই ঘরের মধ্যে থাকা অবস্থায় 16 বছর মেয়ের রূপ ধারণ করে আসলে স্বর্ণগদিকার রূপে পড়ে থাকা দেবী চণ্ডী। ফুল্লরা হচ্ছে কালকেতুর স্ত্রী। তাদের দাম্পত্য জীবন সুখেরই ছিল। এই কালকেতু শিকার করত। ফুল্লরা কী করত, তার সেই শিকার করা পশুর চামড়া, শিং, অন্যান্য প্রয়োজনীয় জিনিস হাটে বিক্রি করে তাদের খাওয়া দাওয়া সংসারটা চালাতে পারত এরকম। তা ফুল্লরা ঘরের মধ্যে ঢুকতেই 16 বছর বয়সী মেয়েকে দেখে চিন্তায় পড়ে যায়। তখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এরকম অবস্থায় দেবী চণ্ডী তাকে বোঝানোর চেষ্টা করে সে আসলে দেবী, সে তাদেরকে এই দুর্ভাগ্যের হাত থেকে রক্ষা করবে, তাদের সম্পদ যশ বৃদ্ধি করবে। তাতেও ফুল্লরা আশ্বস্ত হয় না। সে তখন কালকেতুকে গিয়ে সমস্ত ঘটনা বললে কালকেতু ঘরে ঢুকে সেই নারীকে দেখে চমকে যায় এবং তাকে হত্যা করতে উদ্যত হলে তখন দেবী চণ্ডী তার আসল রূপ ধারণ করে এবং আসল রূপ দেখার পর মোহিত হয়ে যায় কালকেতু এবং ফুল্লরা। তারা দেবীর পূজা প্রচার করে, দেবী তাদের প্রতি সন্তুষ্ট হয়। দেবী তাদের 7 ঘোড়া ধন দেন এবং দেবীর কৃপায় বন পরিষ্কার করে তারা গুজরাট নগরী স্থাপন করেন। গুজরাট নগরী স্থাপন করলেও সেই রাজ্যের রাজা হলেও কালকেতুর প্রজা নেই, তার ফলে রাজার সে সম্মান সে পাচ্ছে না। এই কারণে সে দেবীর কাছে অনুরোধ করে, প্রার্থনা করে। তখন দেবী কি করে না, দেবরাজ ইন্দ্র, বরুণ, পবন দেবের সহায়তায় কলিঙ্গ দেশে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সংগঠন করে। প্রচুর ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হয়, সেখানকার মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে। নিজেদের রক্ষা করবার জন্য তারা কলিঙ্গ দেশ পরিত্যাগ করে গুজরাট নগরীতে আসে। এখানে এই কলিঙ্গ দেশে এই ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা আলোচনা করা হচ্ছে বা দেয়া হচ্ছে। চলো এবার লাইন টু লাইন পড়ি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কি বলল? ঘন কালো মেঘ আকাশ আবৃত করে ফেললো, আকাশ আচ্ছন্ন হয়ে গেল, আকাশ ঢেকে গেল, চতুর্দিক কালো মেঘে অন্ধকার হয়ে গেল। কেউ কারোর দেহ কেউ কাউকে দেখতে পাচ্ছে না, অঙ্গ দেহ বা শরীর, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এত ঘন কালো অন্ধকার হয়ে গেল। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কথার অর্থ উত্তর পূর্ব। উত্তর পূর্ব দিকে কি করলো?
মেঘ জমতে শুরু করলো, বিভিন্ন জায়গা থেকে মেঘ এসে উত্তর পূর্ব কোণে ভয়ঙ্কর রূপ লাভ করলো এবং ঘন ঘন চিকুর কথার্থ বিদ্যুৎ চমকাতে লাগলো। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, উত্তর দিক থেকে জোরে জোরে হাওয়া বা বাতাস বইতে লাগলো, ঝড়ের আকার নিল এবং ঘন ঘন মেঘ ডাকতে লাগলো। নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে কী করছে, ঘন কালো মেঘ সমগ্র আকাশকে আবৃত করে ফেলল। গগন মানে আকাশ, ঠিক আছে, নিমেষে মানে মুহূর্তের মধ্যে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। ভূগোলে যে আমরা মেঘের পরিচয় পাই, যে মেঘ থেকে বেশি বৃষ্টি হয়, এখানে সেই 4 ধরনের মেঘ আকাশকে ঢেকে দিয়ে মুষলধারে মানে প্রবল গতিতে অবিশ্রান্ত বৃষ্টি ঘটিয়ে প্রাকৃতিক দুর্যোগ সংগঠন করলো। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গে কী হলো, আকাশে ঘন মেঘ ছেয়ে গেল এবং সেই মেঘের গর্জন হতে শুরু করলো। প্রলয় গনিয়া প্রজা ভাবয় বিশদ। প্রলয় মানে ধ্বংসের কথা ভেবে, বিপদের কথা ভেবে প্রজারা চিন্তিত হয়ে পড়লো, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, মানে অদ্ভুত ভয়ঙ্কর ধ্বংসের আওয়াজ করতে করতে প্রাকৃতিক বিপর্যয়ের প্রতীকস্বরূপ ঘূর্ণি ঝড় বইতে লাগলো। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর মানে দৌড়। তাহলে কি এই বিপদে পড়ে কী করলো, সেখানকার প্রজা কলিঙ্গ দেশ ছেড়ে অন্য জায়গায় দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আর এটাই আমাদের দেবীচণ্ডী চেয়েছেন। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিদ। এত জোরে ভয়ঙ্কর ঝড় বইছে যে কী হলো না, মাটি বা ধুলো বালি যেগুলো রাস্তায় পড়েছিল সেগুলো সমস্ত গাছপালার পাতাকে একবারে আবৃত করে দিল, ধুলোয় ভরে গেল গাছের পাতা। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। আর যে সমস্ত শস্যের গাছপালা ছিল, শাকসবজির গাছপালা ছিল, সেগুলো কী করলো, উপড়ে মাটি থেকে পড়ে গেল, অর্থাৎ নষ্ট হয়ে গেল। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এই 4টে যে মেঘের কথা বলা হলো, 4 ধরনের মেঘ, নিম্বাস, কিউমুলো নিম্বাস, এই সমস্ত মেঘ থেকে এত জোরে জল বা বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি পড়ার প্রসঙ্গটাকে কবি তুলনা করছেন অষ্ট গজরাজের সুর দিয়ে জল দেওয়ার সঙ্গে। আমাদের এমনি 10টা দিক রয়েছে, ঊর্ধ্বর্ধ বাদ দিয়ে বাকি 8টা দিকে বলা হয় পুরাণ অনুযায়ী 8টি হাতি রয়েছে। সেই 8টি হাতি নাকি 8 দিকে রক্ষাকর্তা। তারা কি করছে, তাদের সুর দিয়ে যেন ভয়ঙ্কর বৃষ্টি সংগঠন করছে কলিঙ্গ দেশে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকাবাজ। আর কি ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। ব্যাঙ যেমন তরাক তরাক করে ঘন ঘন লাফাতে থাকে, সেরকমই ঘন ঘন ব্যাঙের লাফানোর মতো ভয়ঙ্কর বজ্রপাত হতে লাগলো। আচ্ছা, আজকে এইটুকু থাক, বাকিটা আমরা পরের পর্বে আলোচনা করব। ভালো লাগলে শেয়ার করো এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।